যেই পাঠিয়ে দিলাম, আমি যদি আমার টোব্যাকো গাছে একটা ফরেন জিন পাঠাই, আমার টোব্যাকো গাছের জিনোম হচ্ছে এরকম পড়ে আছে, ফরেন জিন পাঠিয়েছি, আস্তে আস্তে ফরেন জিনটা গিয়ে টোব্যাকো গাছের জিনের সাথে আটকে যাবে। তো তো সেটাই হবে হোস্ট সেল জিনোম, মানে হোস্ট মানে টোব্যাকো, হ্যাঁ, হোস্ট মানে এখানে টোব্যাকো। হোস্ট সেল জিনোম গেটস integrated gets integrated with the, আমি কেন লিখি, আমি এটা আগেও লিখিয়ে রাখতে পারতাম, তোদেরকে নোটস পাঠিয়ে দিলেই হতো, লিখিয়ে লিখিয়ে পড়াচ্ছি বিকজ এটা একটা গোটা প্রসেস, আমাকে ডিটেলসে বোঝাতে হবে, ওই জন্য লিখিয়ে লিখিয়ে পড়ানোটা ফার মোর ইজি। আচ্ছা, ফর্মিং ট্রান্সজিন। আচ্ছা, ফর্মিং ট্রান্সজিন, ট্রান্সজিন মানে কি, বাইরে থেকে তুই যখন একটা জিন ঢোকাস কারোর বডির মধ্যে, সেটা সেই বডিতে গিয়ে কি নামে ডাকা হয়, আমরা কি নামে বলি, কি নামে পরিচিত আমরা, ট্রান্সজিন। তো যেহেতু আমরা একটা নেমাটোড স্পেসিফিক জিন, যেহেতু আমরা একটা নেমাটোড স্পেসিফিক জিন ঢুকিয়েছি আমার টোব্যাকো গাছে, সেই নেমাটোড স্পেসিফিক জিনটা হোস্ট টোব্যাকো গাছে গিয়ে সেটা কি নামে জানবি তুই, সেটা গোটা মানে টোব্যাকো গাছের জিন প্লাস দ্য নেমাটোড স্পেসিফিক জিন, গোটা জিনটাকে নিয়ে এবার তুই কি বলবি, ট্রান্সজিন। এবার এই ট্রান্সজিনটা কি করবে, হোয়াট উইল দিস ট্রান্সজিন ডু? দিস ট্রান্সজিন ইন দ্য হোস্ট সেল will produce both sense and antisense RNA। দু ধরনের আরএনএ, আরএনএ স্ট্র্যান্ড যে কমপ্লিমেন্টারি হয় না, ডিএনএ যেমন কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড হয়, একে অপরের সাথে কমপ্লিমেন্টারি বেস থাকে, আরএনএরও কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড হয়, দুটো দুটো কমপ্লিমেন্টারি বেস থাকে দুদিকে, সেই দুটো কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ডকে সেন্স আরএনএ বলা হয়, অ্যান্টিসেন্স আরএনএ বলা হয়। তো তুই লিখে নিতে পারিস বোঝার জন্য, যে এই দুটো যে বানাবে সেন্স আর অ্যান্টিসেন্স আরএনএ, সেগুলো কি হবে, কমপ্লিমেন্টারি টু ইচ আদার হবে। তো এই ট্রান্সজিনটা ঢুকে কি বানাবে, এই ট্রান্সজিনটা ঢুকে আরএনএ বানাতে শুরু করে দেবে। আরএনএ বানাতে বলেছিলাম না, ডিএসআরএনএ চাই বলেছিলাম তো, ডিএসআরএনএ চাই। ডিএসআরএনএ এবার বুঝতে পারছিস কোথা থেকে এলো, দুখানা স্ট্র্যান্ড বানিয়ে ফেলেছে কিন্তু। এবার দুখানা স্ট্র্যান্ড কমপ্লিমেন্টারি হলেই কি করবে, ওরা কি করতে চাইবে, জুড়তে চাইবে। যখনই দুজন কমপ্লিমেন্টারি হয়ে যাবে, দুজন জুড়তে চাইবে, এই চলে এলো আমার ডাবল স্ট্যান্ডার্ড আরএনএ। ঠিক আছে, তাহলে নেক্সট পয়েন্ট হচ্ছে বিং কমপ্লিমেন্টারি, being complementary, the two RNA strands form a double-stranded RNA। ডাবল স্ট্যান্ডার্ড আরএনএ ফর্ম করবে, যেটা আমাদের দরকার ছিল, শুরুতেও বলেছিলাম কমপ্লিমেন্টারি হওয়ার জন্য ডাবল স্ট্যান্ডার্ড আরএনএ ফর্ম করে গেল। এবার এই ডাবল স্ট্যান্ডার্ড আরএনএটাকে কাটা হবে, ছোট ছোট পিসে কাটা হবে। লং double-stranded RNA is cut or diced। ডাইসড কথাটা ইম্পর্টেন্ট কেন, যে কাটবে তার নাম ডাইসার। কাট অর ডাইসড ইন্টু স্মল ফ্র্যাগমেন্টস। স্মল ফ্র্যাগমেন্টস কতটা স্মল, মোটামুটি 21টা বেস, বেস বা নিউক্লিওটাইড কাদেরকে বলে, এ টি জি সি, এগুলো বেস। তো 21টা বেস থাকবে, সেরকম ছোট ছোট ফ্র্যাগমেন্টে কাটবে। ঠিক আছে, 21 নিউক্লিওটাইডস লং। লং বাই অ্যান এনজাইম, কাটবে কে, এরকম ছোট ছোট পিসে কাটবে কে, বাই অ্যান এনজাইম কল্ড ডাইসার। ডাইসারটা কি এনজাইম, আরএনএজ এনজাইম। আরএনএজ মানে আরএনএ কে যে কাটে সে আরএনএজ, ডিএনএস কে যা কাটে সে ডিএনএস। এসি মানে তাকে কাটছে, এসি মানে হচ্ছে কাটছে। তো আরএনএজ এনজাইম, ডাইসার হচ্ছে এক রকমের আরএনএজ এনজাইম, ওই জন্য ও ডিএস আরএনএ কে ছোট ছোট পিসে কেটে ফেলছে। এই যে তো ছোট ছোট পিসে কেটে ফেললো, এই যে তো ছোট ছোট পিসে কেটে ফেললো, এই স্মল ফ্র্যাগমেন্টসগুলোকে কি বলে, দিস স্মল ফ্র্যাগমেন্টস আর কল্ড, এগুলোকে কি বলা হবে, স্মল
ইন্টারফেয়ারিং, স্মল ইন্টারফেয়ারিং আরএনএস, বাকি বলবি এসআই আরএনএস। এসআই কীভাবে লিখছি দেখেছিস? এসআইটা ছোট, আরএনএটা বড়, এগুলোকে বলা হবে এসআই আরএনএস। ঠিক আছে, বুঝলি? ট্রান্সজিন মানে আমার অ্যাগ্রোব্যাকটেরিয়াম দিয়ে আমরা নেমাটোড স্পেসিফিক জিন ঢোকালাম, নেমাটোড স্পেসিফিক জিন হোস্ট জিনের সাথে আটকে গিয়ে ট্রান্সজিন ফর্ম করলো, ট্রান্সজিন ঢুকেই তার কাজ করা শুরু করে দিল, সে সেন্স আর অ্যান্টিসেন্স আরএনএ ফর্ম করলো। যেহেতু দুজনে কমপ্লিমেন্টারি হওয়ার জন্য দুটো সেন্স আর অ্যান্টিসেন্স আরএনএ এরকম আটকে গেল, ডাবল স্ট্যান্ডার্ড আরএনএ ফর্ম করলো। ডাবল স্ট্যান্ডার্ড আরএনএ ফর্ম করতে না করতে সেটাকে ছোট ছোট পিসে কাটা হলো, ছোট ছোট ফ্র্যাগমেন্টে। কে কাটলো? ডাইসার এনজাইমটা কাটলো। আর এই স্মল ফ্র্যাগমেন্টগুলোর নাম কি দাঁড়ালো? স্মল ইন্টারফেয়ারিং আরএনএস। ঠিক আছে, এবার এই স্মল ইন্টারফেয়ারিং আরএনএ কি করবে? দ্য এসআই আরএনএস বাইন্ড টু প্রোটিন কমপ্লেক্স। এবার এই এসআই আরএনএ গুলো কি করবে? একটা প্রোটিন কমপ্লেক্সের সাথে বাইন্ড করবে। ঠিক আছে, একটা প্রোটিন কমপ্লেক্সের সাথে বাইন্ড করে কি ফর্ম করবে? এটা খুব ইম্পর্টেন্ট, আরএনএ ইনডিউসড সাইলেন্সিং কমপ্লেক্স। যে সাইলেন্স করবে এমআরএনএকে, যে চুপ করিয়ে দেবে, RISC, এটাকে বলা হয় RISC, আরএনএ ইনডিউসড সাইলেন্সিং কমপ্লেক্স। তো এই ছোট ছোট টুকরোগুলো, এই ছোট ছোট এসআই আরএনএগুলো একটা প্রোটিনের সাথে বাইন্ড করে ফর্ম করে আরএনএ ইনডিউসড সাইলেন্সিং কমপ্লেক্স। এর কাজটা কি? হঠাৎ করে রিস্ক কেন চলে এলো? এই রিস্ক আসবে এই ডিএসআরএনএ কীরকম ছিল? ডিএসআরএনএ মানে কি? দুটো স্ট্র্যান্ড একসাথে এরকম বাউন্ড, একে অপরের সাথে বাউন্ড। রিস্ক কী করবে? ডিএসআরএনএকে আলাদা আলাদা আবার করে দেবে। তুই বলবি এত কাণ্ড করার কি দরকার আছে? এই যে এসআইআরএনএ যে ডিএসআরএনএকে যে খুলে দেবে সেটা দরকার আছে। অ্যাকচুয়ালি এটা প্রচুর লম্বা টপিক, এটা ভেরি 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 বিগ টপিক, এইটুকু জায়গা দিয়ে দিয়েছে। সো উই উইল নট গো ইনটু ডিটেলস। এটা অলরেডি আমি প্রচুর ডিটেলসে বলছি, এখানে অনেক জিনিস বইতে তোদের নেই। ঠিক আছে, তো RISCর কাজটা কি? ইট ইজ আ হেলিকেজ লাইক অ্যাক্টিভিটি। হেলিকেজের কাজই হচ্ছে স্ট্র্যান্ড খুলে দেওয়া, দুটো জোড়া লাগানো স্ট্র্যান্ডকে খুলে দেওয়াই হচ্ছে RISCর কাজ। তোর একটা হেলিকেজ লাইক অ্যাক্টিভিটি আছে। সো ইট আনওয়াইন্ডস মানে খুলে দেবে, আনওয়াইন্ডস দ্য টু স্ট্র্যান্ডস অফ DSRNA, আনওয়াইন্ডস দ্য টু স্ট্র্যান্ডস অফ DSRNA। আর RISCর কী কাজ? হেলিকেজ লাইক অ্যাক্টিভিটি। হেলিকেজ কি কাজই হচ্ছে, হেলিকেজ এক ধরনের এনজাইম, ও দুটো স্ট্র্যান্ডকে DSRNA খুলে দেবে, তাহলে আবার দুটো স্ট্র্যান্ড এরকম RNA আলাদা হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট কি? আনওয়াইন্ডিং হয়ে গেল, খুলে দিলি তুই, হেলিকেজ দিয়ে তুই খুলে দিলি। আনওয়াইন্ড হওয়ার পর কে সেপারেট করবে? সেন্স অ্যান্ড অ্যান্টিসেন্স স্ট্র্যান্ডটা সেপারেট করে যাবে তো। সেন্স অ্যান্ড অ্যান্টিসেন্স স্ট্র্যান্ডস অফ RNA সেপারেট করে গেল। অ্যান্টিসেন্স স্ট্র্যান্ডের এবার কাজ আছে। অ্যান্টিসেন্স স্ট্র্যান্ডটা আসবে, সেন্স স্ট্র্যান্ডটা অ্যাকচুয়ালি একজন নষ্ট করে দেয়, আর্গোনট বলে একটা প্রোটিন আছে, সে নষ্ট করে দেয়, অত দরকার নেই, বইতে নেই যখন। আচ্ছা, এই অ্যান্টিসেন্স RNA স্ট্র্যান্ডটা যে আছে, এ পেয়ার করবে উইথ দ্য, সেই যে নেমাটোডের mRNA আছে, যে টার্গেট mRNA, একদম শুরুতে বলেছিলাম টার্গেট mRNA, এই অ্যান্টিসেন্স RNA স্ট্র্যান্ডটা পেয়ার করে যাবে উইথ ফাংশনাল RNA মলিকিউল। ঠিক আছে, অফ নেমাটোডের ফাংশনাল mRNA মলিকিউলে গিয়ে বসে যাবে। আর যেখানেই বসবে এটা mRNA, আর যেখানেই বসবে সেখানেই কেটে দেবে। কাট ইট অ্যাট দ্য সাইট ওয়্যার ইট ইজ বাউন্ড, যেখানেও বসবে সেখানেও কেটে দেবে। ঠিক আছে, এইটাকেই কি বলা হয়? এইটাকেই বলা হয় দিস ইজ সাইলেন্সিং অফ টার্গেট mRNA। এইভাবে
নেমাটোড প্যারাসাইটের যেহেতু তুই এমআরএনএটাকেই নষ্ট করে দিলি, নেমাটোড প্যারাসাইট ও গাছের মধ্যে কোনো প্রোটিন বানাতে পারবে না, কোনো টক্সিক প্রোটিন বানাতে পারবে না, কোনো টক্সিক প্রোটিন না বানাতে পেরে ও নিজেই সার্ভাইভ করতে পারবে না, ও নিজে মরে যাবে, নেমাটোডটা মরে যাবে। ঠিক আছে, অনেক সিম্পলি আমি পয়েন্ট ওয়াইজ লিখিয়ে দিলাম, বইতে হিজিবিজিভাবে ইতিহাসের মতো লেখা আছে, উইচ আই ডু নট লাইক অ্যাট অল। পয়েন্টে লিখতে হবে, পরীক্ষাতেও পয়েন্টসে লিখতে হবে, এক্সামিনার্সরা তাই খোঁজে, কিন্তু অনেক পেপার চেক করতে হয়, দে লুক ফর পয়েন্টস। তো এরকমভাবে পয়েন্টসে লিখবি, এই জিনিসটা লিখে রাখ, আমি একটা ছবি পাঠিয়ে দেব, বুঝতে পারবি ব্যাপারটা। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখ, নেক্সট হচ্ছে পেজ নাম্বার 627-এ দেখ, ফ্লেভার সেভার টোম্যাটো ওপরে। ফ্লেভার সেভার টোম্যাটো কিন্তু আমি অলরেডি বুঝিয়ে দিয়েছি, এই অ্যান্টিসেন্স এরকমই আরএনএআইটা ইউজ করা হয়। আরএনএআই ইউজ করে কি করা হয়, ও যে তাড়াতাড়ি পচে যায়, পচে কেন যায় টোম্যাটোটা, বিকজ একটা এনজাইম তৈরি হয় পলিগ্যালাকটুরোনেস। পলিগ্যালাকটুরোনেস কি করে, ওর সেল ওয়ালের পেকটিনটাকে নষ্ট করে দেয়, যার জন্য সেল ওয়ালটা শক্ত থাকতে পারে না, তাড়াতাড়ি নরম হয়ে গিয়ে পচে যায়। তো আমি এমন একটা জিন ঢুকিয়ে দিই, যেই জিনটার জন্য আরএনএ ইন্টারফারেন্স করে এমন একটা জিন ঢোকাই যে পলিগ্যালাকটুরোনেস এনজাইমটা ব্লক করে দেয় বা সাইলেন্স করে দেয়, যাকে বলে। সাইলেন্স করে দিলে কি হবে, পেকটিনটা ঠিকঠাক থাকবে, শক্ত থাকবে। ঠিক আছে, তারপর আসছে পয়েন্ট নাম্বার 4-এ গোল্ডেন রাইস। গোল্ডেন রাইস কিন্তু এটাও কিন্তু আলাদা করে সিলেবাসে মেনশন করা আছে। সো গোল্ডেন রাইস ইজ অ্যান ইম্পর্টেন্ট টপিক। ওকে, সো গোল্ডেন রাইসটা ব্যাপারটা কি, why is it named golden rice after all? So there was a time যে গোটা ওয়ার্ল্ডে প্রচুর লোক ভিটামিন এ ডেফিসিয়েন্সি ভুগছিল। there were many children who were dying of ভিটামিন এ ডেফিসিয়েন্সি। ঠিক আছে, তো তখন সায়েন্টিস্টরা দেখলো যে স্টেপল ফুড হিসাবে সব থেকে বেশি লোকজন কি খায়, অল ওভার দ্য ওয়ার্ল্ড রাইস খায়। রাইস খায় বেশিরভাগ লোকই, স্টেপল ফুড হিসাবে রাইস খায়। তো হোয়াট ইফ আমি যদি রাইসে ভিটামিন এ যদি আমি ফর্ম করাতে পারি, ঢোকাতে পারি, তাহলে বেশিরভাগ লোকের পেটেই তাহলে ভিটামিন এটা যাবে, ভিটামিন এ ডেফিসিয়েন্সি প্রবলেমটা তাহলে সলভ হয়ে যাবে। ঠিক আছে, তো গোল্ডেন এ তো একটা মানে ট্রান্সজেনিক ক্রপ, এটা তো ট্রান্সজেনিক মানে জিন ঢোকানো হয়েছে। নর্মাল রাইসে, নর্মাল যে রাইস প্লান্ট আছে, নর্মাল রাইসে একটা এনজাইম আছে, অ্যাকচুয়ালি এনজাইম না, দের ইজ আ পিগমেন্ট, যেটাকে বিটা ক্যারোটিন বলে। ক্যারেটের মানে হালকা হালকা হলুদ রং দেয় রাইসের, ওই জন্য হালকা হলুদ রং হয় এই বিটা ক্যারোটিন পিগমেন্টটার জন্য। কিন্তু বিটা ক্যারোটিনের একটা কাজ আছে, বিটা ক্যারোটিন ওয়ার্কস অ্যাজ আ প্রিকারসার। আবার নামে আছে দেখ প্রি, এটা হাইফেন থাকে না, আমি জাস্ট বোঝানোর জন্য হাইফেন দিলাম, ইটস অ্যাকচুয়ালি প্রিকারসার। নামে প্রি আছে, প্রিকারসার অফ হোয়াট, প্রিকারসার অফ ভিটামিন এ, মানে বিটা ক্যারোটিনটা ভিটামিন এর প্রোডাকশানটা পুশ করে, ইনিশিয়েট করে। প্রি মানে এ হচ্ছে আগে আসে ভিটামিন এ ভিটামিনের প্রোডাকশানকে ইনিশিয়েট করায়, তাহলে এ থাকলেই ভিটামিনে বেশি প্রোডাকশান হবে। প্রবলেমটা কি ছিল, বিটা ক্যারোটিন তো রাইসের মধ্যে ছিলই, তাহলে তুই বলবি বিটা ক্যারোটিন ছিলই যখন দরকারটা মানে ভিটামিনে তো প্রডিউস হওয়ার কথা রাইসের মধ্যে, প্রবলেমটা কি ছিল, বিটা ক্যারোটিন থেকে ভিটামিন এ হওয়ার জন্য যে এনজাইমগুলো দরকার ছিল, সেই এনজাইমটা নর্মাল রাইস প্ল্যান্টে ছিল না। তো যেহেতু যে এনজাইমগুলো ছিল না, তো যতই আমার বিটা ক্যারোটিন থাকুক, আমি তো ভিটামিন এতে জিনিসটাকে কনভার্টই করতে পারবো না। সো তখন দেখা গেল ড্যাফোডিল প্লান্ট যে হয় না, ড্যাফোডিল প্লান্টে দেখা গেছিল দুটো এমন জিন আছে, ড্যাফোডিল প্লান্টে দুটো এমন জিন আছে, যেই জিনটা ওয়াজ রেসপন্সিবল ফর দ্য এনজাইম। জিন কি বানায়, প্রোটিন বা এনজাইম, বারবার বলি। তো দুটো এমন জিন ছিল যেটা এনজাইম কি বানাতো, ফাইটোইন সিনথেটিস এনজাইমটা কি এনজাইম, বিটা ক্যারোটিন থেকে ভিটামিন এতে মানে কনভার্ট করার জন্য এই এনজাইমটা দরকার পড়ে। ঠিক আছে, অ্যান্ড দের ইজ ওয়ান মোর জিন, যেটা একটা ব্যাকটেরিয়া থেকে নেওয়া হয়েছিল। দের ইজ ওয়ান মোর জিন, ড্যাফোডিল প্লান্ট থেকে এই দুটো জিন নেওয়া হয়েছিল।
অ্যান্ড দের ওয়াজ ওয়ান মোর জিন উইচ ওয়াজ টেকেন ফ্রম আ ব্যাকটেরিয়া। ঠিক আছে, সেটা অ্যাকচুয়ালি বিটা ক্যারোটিনের পাথওয়েটাকে আরও হেল্প করতো, মানে এখান থেকে এখানে যাওয়া কনভার্সনটাকে আরও হেল্প করতো। ওকে, তো এই তিনখানা জিন, এখান থেকে দুটো জিন নিয়েছিল ড্যাফোডিল থেকে, আর একটা ব্যাকটেরিয়া থেকে একটা জিন নিয়েছিল। ব্যাকটেরিয়াটার নামও অ্যাকচুয়ালি চাই, ড্যাফোডিলের যেমন নাম চাই ব্যাকটেরিয়াটার নামও কিন্তু মুখস্থ করতে হবে। ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে ইরভিনিয়া। তো এই ব্যাকটেরিয়া থেকে একটা জিন নেওয়া হয়েছিল, ড্যাফোডিলস থেকে দুটো জিন নেওয়া হয়েছিল। এই তিনটে জিন এনজাইমটা প্রডিউস করতে হেল্প করতো, which is responsible for the conversion of beta carotene to vitamin A। এই তিনটে জিন মিলিয়ে ঢোকানো হলো রাইসের মধ্যে। এই তিনটে জিন যখন রাইসের মধ্যে ঢোকানো হলো, বিটা ক্যারোটিন আরও অনেক মাত্রায় প্রোডাকশন শুরু হলো। বিটা ক্যারোটিন কিন্তু এমনি রাইসেও প্রডিউস হতো, কিন্তু এই তিনটে জিন ঢোকানোর জন্য বিটা ক্যারোটিন আরও অনেক বেশি প্রডিউস হতে শুরু করলো। হাই বিটা ক্যারোটিন হলো, শুধুমাত্র হাই বিটা ক্যারোটিনই হলো না, সব বিটা ক্যারোটিন ভিটামিন এতে কনভার্টও হয়ে গেল। যেহেতু বিটা ক্যারোটিন অনেক বেশি বেড়ে গেল, বিটা ক্যারোটিন তো এমনিতে একটা পিগমেন্ট যেটা হলুদ রং দিত, যেহেতু বিটা ক্যারোটিন বেড়ে গেল, রাইসটা আরও হলুদ দেখতে লাগলো, যার জন্য নাম হয়ে গেল কি গোল্ডেন রাইস। ঠিক আছে, তো গোল্ডেন রাইসটা দেখ কি বইতে লেখা আছে, দিস ইজ আ বায়োটেকনোলজিক্যালি derived rice variety. Its grains are yellow because they contain pigment beta carotene, which is precursor of vitamin A. It has been developed by introducing two genes for enzyme phytoin synthetase from daffodils and one gene from bacterium, এখানে ইরভিনিয়া হবে, with the help of agrobacterium। মানে কি করে ঢোকানো হয়েছিল জিনগুলোকে, অ্যাগ্রোব্যাকটেরিয়াম ভেক্টর দিয়ে ঢোকানো হয়েছিল। ঠিক আছে, আচ্ছা এই বক্সটা দরকার, গ্রিন কালারের যে বক্সটা আছে, গোল্ডেন রাইস নিয়ে আরও কিছু কথা বলা আছে এখানে। রাইস ইজ আ স্টেপল ফুড ফর আ লার্জ পপুলেশন অল ওভার দ্য ওয়ার্ল্ড, ডাজ নট কন্টেন বিটা ক্যারোটিন। এখানে বলা আছে রাইসের মধ্যে বিটা ক্যারোটিন নেই, বাট অ্যাকচুয়ালি রাইস কিছু যারা রাইস ভ্যারাইটি যেখান মধ্যে কিন্তু এখন বিটা ক্যারোটিন আছে। সো মেবি তখনকার রাইসে বিটা ক্যারোটিন ছিল না, এখনকার কিন্তু সব রাইসে একটু করে বিটা ক্যারোটিন থাকে। ঠিক আছে, এখানে যখন বলা আছে সেটাই বল যে রাইসের মধ্যে নর্মালি বিটা ক্যারোটিন থাকে না। ঠিক আছে, hence about 400 million or more people suffer from vitamin A deficiency. Rice has a precursor molecule for beta carotene but no enzymes to convert it. Precursor molecule আছে বিটা ক্যারোটিনের জন্য, কিন্তু কোনো এনজাইম নেই সেটাকে কনভার্ট করবে। ঠিক আছে, Bacteria, Irvinia and daffodil plants have the enzymes that can convert precursor into beta carotene but no precursor. Scientists isolated two of the genes, তাহলে দুটো জিন নিল যেটা বিটা ক্যারোটিনকে প্রথমে অ্যাক্টিভ করলো, বিটা ক্যারোটিনকে অ্যাক্টিভ করার পর বিটা ক্যারোটিন থেকে ভিটামিন এও প্রডিউস হতে শুরু করলো। ঠিক আছে, বুঝতে পেরেছিস? ওকে, সো নেক্সট ইজ মেথড। আচ্ছা এইটা নেই, পয়েন্ট নাম্বার 5টা পড়ার দরকার নেই, ব্রাসিকা নেপাস দরকার নেই, পয়েন্ট নাম্বার 6 পড়ার দরকার নেই। ঠিক আছে, নেক্সট চলে আসবো মেথডস অফ প্রডিউসিং জিএম প্লান্টস। কীভাবে আমরা জেনেটিক্যালি মডিফাইড প্লান্টস বানাই, কীভাবে বানাই? জিন ট্রান্সফার, তো পুরোনো জিনিস রে, জিন ট্রান্সফার করাই। অ্যাগ্রোব্যাকটেরিয়াম যদি ভেক্টর ইউজ করে আমি জিন ট্রান্সফার করাই, সেটা হবে ট্রান্সফরমেশন অ্যাগ্রোব্যাকটেরিয়াম মিডিয়েটেড জিন ট্রান্সফার, তো পুরোনো জিনিস পড়ে নিবি নিজে। আর অ্যাগ্রো ইনফেকশন হচ্ছে সেই একই ব্যাপার, অ্যাগ্রোব্যাকটেরিয়াম দিয়েই করা, ভাইরাসের জিনোমটাকে ঢুকিয়ে দেওয়া। ঠিক আছে, টিডিএনএর মধ্যে অ্যাগ্রোব্যাকটেরিয়ামের মধ্যে ঢুকিয়ে দিয়ে সেটাকে ঢোকানো অ্যাগ্রোব্যাকটেরিয়াম দিয়ে, মানে অ্যাগ্রোব্যাকটেরিয়াম থ্রু সেটা একটা প্লান্টের মধ্যে ঢুকিয়ে দেওয়া। বারবার কিন্তু এটা মনে রাখিস যে অ্যাগ্রোব্যাকটেরিয়াম কিন্তু একটা হার্মফুল ব্যাকটেরিয়া। অ্যাগ্রোব্যাকটেরিয়াম কি করে, ক্রাউন গার্লস করে দেয়, প্লান্টসকে ইনফেক্ট করে দেয়। ওই জন্য অ্যাগ্রোব্যাকটেরিয়াম থেকে আগে যে আমার যে হার্মফুল যে জিনটা টিডিএনএটা আগে বের করে নিতে হয়, তারপরে সেটার জায়গায় আমার জিন অফ ইন্টারেস্টটাকে ঢুকিয়ে দিয়ে পাঠাতে হয়। আর ডিরেক্ট জিন ট্রান্সফার তো আগে অনেকবার পড়েছিস, গান দিয়ে মাইক্রো ইঞ্জেকশন হয়, পার্টিকেল গান দিয়ে হবে, কেমিক্যাল দিয়ে হবে, মাইক্রো ইঞ্জেকশন দিয়ে হবে, তো এটা পড়া জিনিস, পুরনো জিনিস। নেক্সট পেজে 628-এ আয়, এই জিনিসটা সিলেবাসে নেই, ক্রিটিসিজম আগেনস্ট জিএম প্লান্টস অর হ্যাজার্ডস অফ ট্রান্সজেনিক প্লান্টস, এটা নেই সিলেবাসে। হোয়াট ইউ ক্যান ডু ইজ গ্রিনে যেই পয়েন্টসগুলো লেওয়া আছে শুধু পয়েন্টগুলো মুখস্থ করে নিতে পারিস, এক্সপ্লেনেশন পড়ার দরকার নেই। নেক্সট আমরা চলে আসবো ট্রান্সজেনিক অ্যানিমালসে। ঠিক আছে, আচ্ছা নেক্সট হলো তাহলে ট্রান্সজেনিক অ্যানিমালস।
ট্রান্সজেনিক প্লান্টস নিয়ে এতবার পড়েছি যে পড়লাম এতক্ষণ যে ট্রান্সজেনিক প্লান্টসের মধ্যে আমরা ট্রান্সজিন ঢুকিয়ে মানে অন্য ফরেন জিন ঢুকিয়ে সেটার ক্রপস বেটার করা বা তাকে বেশি রেজিস্ট্যান্ট করা, ইনসেক্ট রেজিস্ট্যান্স, পেস্ট রেজিস্ট্যান্স করা, এইটুকু বললি। ট্রান্সজেনিক অ্যানিমালসের মধ্যে কেন ফরেন ডিএনএ ঢোকানো হয় বা কেন ফরেন জিন ঢোকানো হয়, হোয়াট ডু ইউ থিঙ্ক? মানে এটা খুব কমন সেন্স। কেন ঢোকানো হতে পারে? যাতে ওদের মানে ওদের যে কালচারটা, ওদের কালচার, ওদের ব্রিডিং যেটাকে বলে, যাতে সেটা বেশি হয়। ওদের যদি ব্রিডিং বেশি হয়, ওরা যদি বেশি বেশি ডেভেলপ করে, তাহলে সেগুলোকে বেচে, তাদের মিল্ক বেচে বা তাদের মিট, তাদের ফ্লেশ, তাদের এগস, তাদের উল, শিপের উল, এইসব জিনিসগুলো বেচে তাহলে তুই বেটার প্রফিট পাবি মার্কেটে। শুধুমাত্র তাই না, কিছু কিছু অ্যানিমালসের মধ্যে কিছু কিছু ফরেন জিন ঢুকিয়ে কিছু ড্রাগস, এমন কিছু ড্রাগস যেগুলো আমাদের জন্য উপকার করে, সেই ড্রাগসগুলো বানানো হতে পারে। ঠিক আছে? আচ্ছা, তো ট্রান্সজেনিক অ্যানিমালসের মধ্যে কি লেখা আছে? প্রথমে, ট্রান্সজেনিক অ্যানিমালস ক্যারি ফরেন ডিএনএ ইন দেয়ার জিনোম which expresses by producing its gene product. They are created by introducing foreign gene or genes by recombinant DNA technology. Nothing new in this. The first transgenic animals were produced in 1982. These were mice having gene for growth hormone from rat. Growth hormone পড়েছিলি মনে আছে? endocrine glands. Growth hormone is a hormone which is secreted by the pituitary gland. তো এই গ্রোথ হরমোনটা এই র্যাট মানে এই যে মাইসগুলো আছে, এই মাইসের মধ্যে র্যাটের গ্রোথ হরমোন ঢুকিয়ে দেওয়া হয়েছিল। ঠিক আছে? মাউস আর র্যাট কিন্তু আলাদা প্রজাতি। ওকে, তো এই মাইসগুলোর মধ্যে র্যাটের গ্রোথ হরমোন ঢুকিয়ে দেওয়া হয়েছিল, তো সেগুলোকে বলা হতো ট্রান্সজেনিক মাইস। Since then, transgenic mice, rabbit, sheep, pigs, cow, and fishes have been produced. However, 95% transgenic animals are mice only. বেশিরভাগ এতগুলো ট্রান্সজেনিক অ্যানিমালস বানানো হয়, র্যাবিট, শিপ, পিগস, কাউ, এদের মধ্যে ঢোকানো হয় জিন, বাট 95% ট্রান্সজেনিক অ্যানিমালস কীরকম হয়? মাইস হয়। বেশিরভাগ এক্সপেরিমেন্ট মাইসের ওপরই করা হয়। জানিসও নিশ্চয়ই, এগুলো অনেক বইতে থাকে, মাইসের ছবি, বেশিরভাগ মাইসের ছবি দিয়েই বেশিরভাগ এক্সপেরিমেন্ট করা হয়। আচ্ছা, তো প্রোডাকশন অফ ট্রান্সজেনিক অ্যানিমালস, কীভাবে প্রোডাকশন, মানে ট্রান্সজেনিক অ্যানিমালের মধ্যে জিনটাকে ঢোকানো হয় কী করে? তোকে তো জিনটা ঢোকাতে হবে। তো জেনারেলি মাইক্রো ইনজেকশন ইউজ করা হয়। অনেকগুলো অনেক রকমভাবে যে ফরেন জিন ঢোকানো হয় সেটা তো আগেই পড়েছিস, অনেকভাবেই হয়। জিন ট্রান্সফার, পার্টিকেল গান, লাইভ লিপোফ্যাকশন, মাইক্রো ইনজেকশন, ম্যাক্রো ইনজেকশন, অনেকভাবেই হয়। তো ট্রান্সজেনিক অ্যানিমালস মাইক্রো ইনজেকশন দিয়ে হতে পারে। কিভাবে? তোর একটা কাউ ধর একটা কাউ, ঠিক আছে? কাউ তো ফিমেল, তো ফিমেল এগ আর মেল স্পার্ম, মেল গ্যামেট মিলে কি হবে? ফার্টিলাইজ করে নতুন বাচ্চা হবে, নতুন কাফ হবে, তো ঠিক কি না? তো একটা কাউয়ের মধ্যে যেই এগটা আছে, যেই এগটা পরে ফার্টিলাইজ করে তোকে কাফ দেবে, সেই এগটার মধ্যেই ফরেন জিন পাঠিয়ে দেওয়া হয় ফার্টিলাইজেশনের আগে। মানে এগটা হচ্ছে ফিমেল গ্যামেট, এগটার সাথে মেল গ্যামেট বা স্পার্ম মিট করার আগেই এতে কি করা হয়, মানে এটা হবে না, ফার্টিলাইজ তখনও হয়নি, তার আগেই জিন ঢুকিয়ে দেওয়া হয়। তারপর ওরা ফার্টিলাইজ করে, তারপর জাইগোট ফর্ম করে, আর এই জাইগোটটার মধ্যেই কি আছে? ট্রান্সজিন আছে। ঠিক আছে? আর কি করে করা হয় নিশ্চয়ই জানিস, এগের মধ্যে টাইনি হোল করে দেওয়া হয়, টাইনি হোল দিয়ে আচ্ছা এইটা তোরা এখনো পড়িসনি, মাইক্রো ইনজেকশন কী করে করা হয়। জেনারেলি কি করা হয়, যে এগগুলো হয় সিলিকন কার্বাইড নিডলস ইউজ করা হয়, সিলিকন কার্বাইড নিডলস ইউজ করা হয়, এক ধরনের নিডল। তো সিলিকন কার্বাইড নিডল ইউজ করে সেই ডিএনএর ওপর ছোট ছোট কি করা হয়, মানে ডিএনএর ওপর না, এগটার ওপর ছোট ছোট পোর্স হয়ে যায়। এগটার ওপর ছোট ছোট পোর্স হয়ে গেলে যে ফরেন ডিএনএটা সেই পোর্ট দিয়ে ঢুকে যায়। ঠিক আছে? বেশিরভাগ কাউজের মধ্যে বা অ্যানিমালসের মধ্যে এরকম এগের মধ্যে যে জিন ঢোকানো হয়েছে, সেই জিনটা বেশিরভাগ কি ঢোকানো হয়েছে? গ্রোথ হরমোন, বোভাইন গ্রোথ হরমোন। মানে বোভাইনটা জেনারেলি কাউজের মধ্যেই পাওয়া যায়, কাউজদেরই বোভাইন বলে। তো এই বোভাইন গ্রোথ হরমোন জিনটা, গ্রোথ হরমোন ঢোকানো হয়নি, ডোন্ট রাইট গ্রোথ হরমোন ঢুকিয়ে দেওয়া আছে এগের মধ্যে, ওরকমভাবে হরমোন ঢোকানো যায় না, জিনটা ঢোকানো যেতে পারে। জিন উইল কোড ফর দ্য প্রোটিন বা হরমোন,
ঠিক আছে, জিনটা হরমোন প্রোডাকশানে মানে কি বলবো, কোড করবে বা সেটার অর্ডার দেবে। আচ্ছা, আর না হলে কি করা যেতে পারে, আইদার ইফ ইউ ওয়ান্ট টু ইউজ আ মাইক্রো ইনজেকশন এভাবে করবি, ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু ডু ইউ ক্যান ইউজ আ ভেক্টর। ঠিক আছে, ভেক্টর কীভাবে ইউজ করবি, ভাইরাস ইউজ করবি, ভ্যাকসিনিয়া ভাইরাস এর আগেও পড়েছিস, এর আগেও আগের পাতাতেই না কোথায় পড়ালাম না, হেপাটাইটিস ভাইরাসের মধ্যে হেপাটাইটিস ভাইরাস পাঠানোর জন্য ভ্যাকসিনিয়া ভাইরাস ইউজ করা হয়। তো ভ্যাকসিনিয়া ভাইরাসকে ভেক্টর হিসাবে ইউজ করে ভ্যাকসিনিয়া ভাইরাসের সাথে সেই জিনটা আটকে দিয়ে তুই এগের মধ্যে পাঠিয়ে দিতে পারিস, বা এমব্রায়োর মধ্যে, এগের মধ্যে না পাঠিয়ে এগটা যখন ফার্টিলাইজ হয়ে গিয়ে জাইগোট ফর্ম করে যায় তখনও তুই এই ভেক্টরটা পাঠাতে পারিস। ঠিক আছে, এই হলো প্রোডাকশন অফ ট্রান্সজেনিক অ্যানিমালস। কেন আমরা ট্রান্সজেনিক অ্যানিমালস বানাই, অবজেক্টিভস অফ ট্রান্সজেনিক অ্যানিমালস আছে, এই ছবিটা নিজেরা একটু দেখবি, ভেরি 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 সিম্পল, ফিগার 12.11 কীভাবে জিন ঢোকানো হচ্ছে। এটা আমি এতবার রিপিট করেছি, আমি এরকম এঁকে এঁকে বোঝাচ্ছি না, একই জিনিস। আমার জিনটা নিচ্ছি, একটা প্লাজমিড নিচ্ছি, প্লাজমিডকে কাটছি, প্লাজমিডের মধ্যে জিনকে লাগাচ্ছি, সেই প্লাজমিডটা একটা হোস্ট সেলে ঢোকাচ্ছি, একটা ব্যাকটেরিয়াল সেলে ঢোকাচ্ছি, এখানে ভ্যাকসিনিয়া ভাইরাস, এখানে ভাইরাসে ঢোকাচ্ছি, আচ্ছা এখানে ব্যাকটেরিয়াই বলেছে, ব্যাকটেরিয়াতে ঢোকাচ্ছি, সেই ব্যাকটেরিয়াকে অনেক বেশি গ্রো করাচ্ছি। ব্যাকটেরিয়াটা কি গ্রো করবে, ব্যাকটেরিয়ার মধ্যে তো জিন ঢুকে গেছে, এই ব্যাকটেরিয়ার মধ্যে প্লাজমিডের সাথে গ্রোথ হরমোনের জিনটাও ঢুকে গেছে। তাই এই ব্যাকটেরিয়াকে তুই যখন অনেক কালচার করাচ্ছিস একটা বিকারের মধ্যে, অনেক বেশি কি গ্রো, অনেক বেশি তুই কী পাবি ওই কালচার মিডিয়ামটাতে, প্রচুর গ্রোথ হরমোন পেয়ে যাবি, কারণ এই জিনটা কি করছে, অনেক অনেক গ্রোথ হরমোন তৈরি করছে। তো বারবার অনেক গ্রোথ হরমোন পাবি, সেই গ্রোথ হরমোনটা তুই কী করবি, কাউয়ের মধ্যে ঢুকিয়ে দিবি, তো কাউ বেশি গ্রো করবে, বেশি মিল্ক প্রডিউস করবে। এটাই আছে ফিগারটায়। ঠিক আছে, নেক্সট হচ্ছে অবজেক্টিভস অফ ডেভেলপিং ট্রান্সজেনিক অ্যানিমালস। আমরা ট্রান্সজেনিক অ্যানিমালস বানাই কেন, স্টাডি অফ নর্মাল ফিজিওলজি, আচ্ছা ওদের ব্যাপারে পড়াশোনা করার জন্য, দ্যাট ইজ নট ভেরি ইম্পর্টেন্ট। নাম্বার 2 দেখ স্টাডি অফ ডিজিজেস, স্টাডি অফ ডিজিজেস, এই যে ট্রান্সজেনিক অ্যানিমালসকে আমরা মডেল হিসাবে ইউজ করি। ঠিক আছে, আমাদের বডিতে অনেক ধরনের ডিজিজ হয়, মানে হিউম্যানসদের অনেক ডিজিজ হয়, সেই ডিজিজগুলোর ব্যাপারে পড়াশোনা করার জন্য আমরা অ্যানিমালসের ইউজ করি। আই নো উই আর ভেরি সেলফিশ, হিউম্যানসরা প্রচণ্ড সেলফিশ, হিউম্যানসরা নিজেদের জন্য, সে অ্যানিমালস হোক প্লান্টস হোক সবাইকেই হার্ট করতে থাকে। ঠিক আছে, তো আমাদের কিছু ডিজিজের ব্যাপারে স্টাডি করার জন্য ওদের মানে আমাদের ওপর যেই ড্রাগসটা কাজে, ধর আমার ক্যান্সার হয়েছে, তো সেই ক্যান্সারে কোন ড্রাগটা উইল বি অ্যাপ্রোপ্রিয়েট, কোন ড্রাগটা কাজ করবে, সেটা সোজা একটা মানুষের ওপর ট্রাই না করে আগে একটা অ্যানিমালের ওপর ট্রাই করা হয়। মানে অ্যানিমালের যা হবে হবে, অ্যানিমাল মানে মানুষটা না মরে গিয়ে হয়তো অ্যানিমালটা মরবে, এরকম ব্যাপার আর কি। তো এইসব স্টাডি করার জন্য এবার আমার যদি অ্যালঝেইমার্স বা আমার যদি ক্যান্সার হয়, তবেই সেই ড্রাগটা কাজ করছে কিনা আমি বুঝতে পারবো। তার মানে কি, তোকে গরুটার মধ্যেও একটা ক্যান্সারাস জিন ঢোকাতে হবে, তখনই কি হয়ে যাবে, ট্রান্সজেনিক অ্যানিমাল হয়ে যাবে। ঠিক আছে, ওর মধ্যে আগে ডিজিজটা ক্রিয়েট করতে হবে, তবে তো তুই ড্রাগ দিয়ে টেস্ট করবি যে ওর মধ্যে ড্রাগটা কাজ করছে কি না। তো ওই জন্যই হয়ে যাবে কি, সে ট্রান্সজেনিক অ্যানিমাল হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট পয়েন্ট দেখ পেজ নাম্বার 630-তে, বায়োলজিক্যাল প্রোডাক্টস। এটা তো আমি আগেই বললাম যে ওদের মধ্যে তুই এমন ডিএনএ সেগমেন্ট ঢুকিয়ে দিলি যেটা আইদার প্রোটিন ক্রিয়েট করবে বা কোনো ড্রাগস ক্রিয়েট করবে বা আমাদের দরকারি জিনিস কী ক্রিয়েট করবে। ধর একটা গরু আমাদের কী দেয়, গরু আমাদের মিল্ক দেয়। ঠিক আছে, গরু আমাদের মিল্ক দেয়, তো আমাদের হয়তো বডিতে এরকম কোনো দরকারি প্রোটিন আছে যেটা আমাদের বডিতে খুব কাজে লাগে। তো সেই প্রোটিনটা যদি আমরা বেশি বেশি করে বডিতে পাই, খুবই ভালো ব্যাপার। তো সায়েন্টিস্টরা কী চাইবে, যে এই প্রোটিনটা যদি মিল্কের মধ্যে থাকে তাহলে আলাদা করে সেই প্রোটিনটা কাউকে নিতে হবে না, মিল্ক খেলেই সেই প্রোটিনটা পেটে চলে যাবে। তখন গরুটার মধ্যে তুই কী করা হবে, গরুটার মধ্যে সেই প্রোটিনের জিনটাকে ঢুকিয়ে দেওয়া হবে। তাহলে গরুটা যদি যখন মিল্ক ক্রিয়েট করবে তখন এই জিনটার জন্য সেই প্রোটিনটাও ক্রিয়েট হবে, তাহলে সেই মিল্কের মধ্যে কি থাকবে, সেই প্রোটিনটাও থাকবে। ঠিক আছে, তো এরকম দেখ, ফার্স্ট ট্রান্সজেনিক কাউ, নাম কিন্তু মনে রাখতে হবে রোজি, প্রডিউসড হিউম্যান প্রোটিন এনরিচড মিল্ক, মানে হিউম্যানের এমন কোনো প্রোটিন দরকার, সেই প্রোটিনটা এনরিচড মিল্ক বানিয়েছিল। ওকে, ওর মধ্যে ট্রান্সজিন অবভিয়াসলি ঢোকানো হয়েছিল তবেই বানিয়েছিল। কোন প্রোটিন, কোন প্রোটিনটা আমাদের বডির মধ্যে দরকার, যেটা ওই যেই জিনটা ঢোকানো হয়েছিল, কোন প্রোটিনের জিন মনে রাখতে হবে, আলফা ল্যাক্টাবিউমিন। ঠিক আছে, আলফা ল্যাকটেল বিউমিন, LACTALBUMIN, আলফা ল্যাক্টাবিউমিন, এই প্রোটিনের জিনটা ঢুকিয়ে দেওয়া হয়েছিল। ঠিক আছে, দেখা গেছিল কি দেখা গেছিল যে
আলফা, যেই মিল্কটাতে আলফা ল্যাক্টোঅ্যালবিউমিন ঢোকানো হয়েছিল, মিল্কে ঢোকানো হয়নি, জিনটা ঢোকানো হয়েছিল, যার জন্য মিল্কের মধ্যেই প্রোটিনটা চলে এসেছিল। দেখা গেছিলো সেই হিউম্যান বেবিস যারা এই মিল্কটা খেত, এই প্রোটিন এনরিচড মিল্কটা খেত, তারা খুব আরও বেশি হেলদি হতো নর্মাল কাউ মিল্কের থেকে। এই প্রোটিন এনরিচড মিল্কটা খাওয়ার পর দেখা গেছিলো হিউম্যান বেবিসরা আরও বেশি নিউট্রিশনালি অ্যাক্টিভ। ঠিক আছে। সিমিলারলি আর একটা বুলকে এরকমভাবে জেনেটিক্যালি, বুল ইজ আ মেল, তো বুলের মধ্যে একটা জিন ঢুকিয়ে দেওয়া হয়েছিল ল্যাক্টোফেরিন। ঠিক আছে, হিউম্যান প্রোটিনেরই, কিন্তু এটাও কিন্তু ল্যাক্টোফেরিন কিন্তু হিউম্যান প্রোটিন। কি ল্যাক্টোফেরিন প্রোটিন বলে একটা প্রোটিন আছে যেটা হিউম্যানসদেরই খুব এসেনশিয়াল, হিউম্যানসের জন্য, বা প্রোটিন বা ড্রাগ বলতে পারিস, হোয়াট এভার। ইটস এ ড্রাগ অ্যাকচুয়ালি, যেটা প্রোটিনেশিয়াস ড্রাগ অ্যাকচুয়ালি, যেটা তোর ইনফেকশন থেকে তোকে আটকায়। ঠিক আছে, তোর ইন্টেস্টাইনে ইনফেকশন করতে পারে, ব্যাকটেরিয়া ইনফেকশন, ইন্টেস্টাইনে গাটে আমাদের প্রচুর ব্যাকটেরিয়া থাকে না, তো গাট ইন্টেস্টাইনে আমাদের অ্যাকচুয়ালি হার্মফুল ব্যাকটেরিয়াও থাকে, আর এসেনশিয়াল হার্মলেস ব্যাকটেরিয়াও থাকে, যেটা আমাদের গুড ব্যাকটেরিয়া বলা হয়, গাটের গুড ব্যাকটেরিয়া। তো এরকম একটা হার্মফুল ব্যাকটেরিয়া হতে পারে আমাদের ইন্টেস্টাইনে, সেইটার আগেনস্টে এই ড্রাগটা আমাদের প্রোটেক্ট করে। ঠিক আছে, তো একটা বুলের মধ্যে একটা ল্যাক্টোফেরিনের জিন ঢুকিয়ে দেওয়া হয়েছিল। এবার মিল্ক খেলে, তো আমাদের মিল্ক যদি আমরা খাই তাহলে ল্যাক্টোফেরিন আমাদের ড্রাগটা যাবে, কিন্তু মনে করে দেখ বুল কিন্তু একটা মেল বুল, বুল মেল হয়, বুল কিন্তু মেল হলে সে মিল্ক প্রডিউস করতে পারবে না। তো এমন একটা তোকে বুল নিতে হবে যার মধ্যে তোকে তুই জিন ঢুকিয়েছিস, সেই বুলটাকে তোকে একটা কাউয়ের সাথে মিট করাতে হবে। এই কাউটা যে মিল্ক প্রডিউস করবে, সেই মিল্কটার মধ্যে এই ড্রাগটা প্রেজেন্ট থাকবে। কেন? বিকজ এর সাথে তুই মেট করিয়েছিস, তো এর বডির কিছু জেনেটিক মেটেরিয়াল এর মধ্যে গেছে, এর বডির জেনেটিক মেটেরিয়াল যে গেছে, ঠিক আছে, সেই আইদার তার মিল্কের মধ্যে তুই পাবি, বা এর যে কাফ পাবি তুই, তুই এদের দুজনের মেট করার পর এর যে কাফ পাবি, সে যদি একটা ফিমেল হয়, কাউ হয়, তার মধ্যে কিন্তু তুই এই ড্রাগ ভরা মিল্কটাই পাবি। ঠিক আছে, আচ্ছা, এটা গেল। আর একটা এরকম হিউম্যান প্রোটিন আছে, এই সব কটা ইম্পর্টেন্ট, বিকজ স্কোপ অফ সিলেবাসে দেখবি সব কটার নাম আছে, আলফা ল্যাক্টোঅ্যালবিউমিন, আলফা অ্যান্টোট্রিপসিন, এই সবগুলোর নাম আছে কিন্তু, তো ভেরি ইম্পর্টেন্ট। আলফা 1 অ্যান্টোট্রিপসিন হচ্ছে আর একটা ড্রাগ যেটা ট্রান্সজেনিক অ্যানিমালসদের দিয়েই বানানো হয়। এটার কাজটা কি, সব কটার কাজ মনে রাখতে হবে। ঠিক আছে, এটা যেমন প্রোটেক্টস আগেন্স্ট ব্যাকটেরিয়াল ইনফেকশন, এটা যেমন বেশি নিউট্রিশনালি অ্যাক্টিভ, বেশি নিউট্রিশনালি ব্যালেন্সড মিল্ক দেয়, এটা বেশি প্রোটিন, মানে দ্য প্রোটিন ইজ গুড ফর বেবিজ। ঠিক আছে, তো এইটা যেমন কিসের জন্য ইউজ হয়, টু ট্রিট আ কাইন্ড অফ ডিজিজ যেটাকে বলা হয় এমফাইসেমা। ঠিক আছে, এমফাইসেমা কি, এমফাইসেমাতে জেনারেলি লাংস ড্যামেজ হয়ে যায়। ঠিক আছে, লাংসের মধ্যে এয়ার প্রপারলি যায় না, টিস্যুর মধ্যে বরঞ্চ এয়ার ফেয়ার ঢুকে যায়, লাংস ড্যামেজ হয়ে যায়, সেটাকে এমফাইসেমা বলে। তো এটার আগেনস্টে এই প্রোটিনটা ট্রিট করে, এই প্রোটিনটা সেই এমফাইসেমা জিনিসটা ট্রিট করতে পারে। হলো, নেক্সট দেখ 4th পয়েন্ট, ভ্যাকসিন সেফটি টেস্টিং। এটা তো অনেক কাল ধরে হয়ে আসছে। আমাদের বডিতে যে ভ্যাকসিনেশন করানো হয়, যে ভ্যাকসিনগুলো দেওয়া হয়, ভ্যাকসিনগুলো কি বলেছিলাম আমি, সেই মনে আছে পিগিব্যাক ভ্যাকসিন পড়ানোর সময় বলেছিলাম, যেই ভাইরাস বা যেই ব্যাকটেরিয়ার আগেনস্টে তুই আমাকে ভ্যাকসিনেশন করাতে চাস, তুই আমার বডির মধ্যে কি দিবি, সেই ব্যাকটেরিয়া বা সেই ভাইরাসের বডির কিছুটা উইক পোর্শন তুই আমার বডিতে দিয়ে দিবি, তো যার জন্য আমার বডিতে সেই ডিজিজটা হয়ে যাবে না, বাট স্টিল আমার বডি সেটাকে থ্রেট হিসেবে ভেবে অ্যান্টিবডি তৈরি করে স্টকে রেখে দেবে। কিন্তু এটা এক এক সময়, এই ভ্যাকসিনেশন প্রসেসটা এক এক সময় রিস্কিও হয়ে যেতে পারে। হোয়াট ইফ যে আমি একটুখানি উইক পোর্শন দেওয়ার পরেও আমার মধ্যে সেই ডিজিজটাই হয়ে গেল। তুই আমাকে বাঁচাতে চাইছিস পোলিও থেকে, পোলিও ভ্যাকসিনেশনে তুই পোলিও ভাইরাসের কিছুটা উইক পোর্শন দিলি এই ভেবে যে আমার মধ্যে অ্যান্টিবডিজ ক্রিয়েট হবে, দেখলাম আমার পোলিওই হয়ে গেল, তো সেটা তো চাই না, না। তো ওই জন্য এগুলোকে আগে টেস্টিং করানো হয় কিসের ওপর, অ্যানিমালসের ওপর, তারপর হিউম্যান বিংসের ওপর ইউজ করা হয়।
সিমিলারলি কেমিক্যাল সেফটি টেস্টিং একই ব্যাপার, আগে ওদের ওপর টেস্ট করা হয়। আর গ্রোয়িং স্পেয়ার বডি পার্টস, দের আর সার্টেন জিনস যেগুলো ট্রান্সজেনিক পিগসের মধ্যে, মানে যেমন হার্ট, কিডনি, ধর মানুষের হয়তো কিডনি ড্যামেজ হয়ে যাচ্ছে, কোনো মানুষের কিডনি ড্যামেজ হয়ে গেছে, তো কিডনি ড্যামেজ হলে কি করা যায়, কিডনি ট্রান্সপ্লান্টেশন করানো যায়। তো একটা মানুষ, জানিস তো, শুনেছিস তো যে একটা মানুষ দুটো কিডনি লাগে না, একটা কিডনিতেই চলতে পারে। তো সাম পিপল ডোনেট ওয়ান অফ দেয়ার কিডনিজ, তো যাদের দরকার তারা সেই কিডনিটা ট্রান্সপ্লান্ট করিয়ে নেয়। এটা না করিয়ে একের সময় কী করানো হয়, কিছু কিছু অ্যানিমালসের মধ্যে কিডনি, ইন্টেস্টাইন এগুলো গ্রো করানো হয়। ধর পিগসের মধ্যে হিউম্যান ইন্টেস্টাইনে জিনটাকে ঢুকিয়ে দেওয়া হয়, যার জন্য হিউম্যান ইন্টেস্টাইনের মতো একটা ইন্টেস্টাইন পিগসের মধ্যে গ্রো করে। সেই ইন্টেস্টাইনটাকে বের করে হিউম্যান বডির মধ্যে ট্রান্সপ্লান্ট করানো যেতে পারে। ঠিক আছে, এখনও পর্যন্ত এটা খুব একটা ইউজ করা হয়নি, ইটস জাস্ট ইন দ্য প্রসেস অফ টেস্টিং। ঠিক আছে, আচ্ছা এই গেল। নেক্সট হচ্ছে কি, ট্রান্সজেনিক মাইক্রো অর্গানিজমটা লাগবে না, পেজ নাম্বার 630-তে ট্রান্সজেনিক মাইক্রো অর্গানিজম পার্টটা লাগবে না। সোজা চলে আয় 631-এ এথিক্যাল ইস্যুস, এথিক্যাল ইস্যুসটা চলে আয়। এথিক্যাল ইস্যুসটা কিছু নেই, আমি মুখে মুখে বলে দিচ্ছি, নিজে পড়ে নিবি। এথিক্যাল ইস্যুস আমি আগেও বলেছি যে এথিক্স মানে হচ্ছে আমি আমার দরকারের জন্য যেই কাজটা করছি সেটা খেয়াল রাখতে হবে যে অন্য কারোর যেন কিছু ক্ষতি না করে। ঠিক আছে, অন্য কারোর যেন কিছু ক্ষতি না করে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং করছি তো করছি, রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি করছি, কিন্তু রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি করতে গিয়ে দেখলাম আমার হিউম্যানসরাই থ্রেটে পড়ে গেল, সেটা যেন না হয়। যেমন কিছু কিছু আনএথিক্যাল অ্যাক্টিভিটিসের জন্য কিছু বদমাশ মানুষ আছে, তারা এই বায়োটেকনোলজি ইউজ করে, এই রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি ইউজ করে আনএথিক্যাল অ্যাক্টিভিটি করতে পারে, খারাপ অ্যাক্টিভিটি কিছু করতে পারে। যেমন যেমন হয়তো ধর একটা একটা ভাইরাসের মধ্যে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি ইউজ করে সেটার মধ্যে আরও হার্মফুল জিন ঢুকিয়ে দেওয়া হলো। এই যে করোনা ভাইরাস, মনে জানিস তো নিশ্চয়ই যে একটা এরকম একটা রিউমার আছে যে চায়নারা ল্যাবে ভাইরাসটা বানিয়েছে, তাই তো। এবার এটা ট্রু কি ফলস উই ডোন্ট নো, বাট তার মানে কি, তার মানে একটা এত হার্মফুল ভাইরাস বানানো মানে বুঝতে পারছিস কি ইউজ করেছে, অবভিয়াসলি রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি ইউজ করেছে, ভাইরাসের মধ্যে বেশি হার্মফুল জিন ঢুকিয়েছে, যার জন্য ভাইরাসটা এত হার্মফুল হয়ে গেছে। ঠিক কি না? এটাকে কি করা হয়, এটাকে বায়ো ওয়েপন বলা হয় না। ওয়েপন মানে কি, যেটা তুই অন্য কাউকে ক্ষতি করছিস, এটা দিয়েও কিন্তু অন্য কারোর ক্ষতিই হলো, কিন্তু কি দিয়ে ক্ষতি হলো, লিভিং অর্গানিজম দিয়ে, তো এটাকে বলা হয় বায়ো ওয়েপন। আর এটাকে কি বলা হবে, বায়ো টেররিজম। টেররিজম মানে অনেক লোককে একসাথে মারা, তো এটাকে বায়ো টেররিজম বলা হয়। তো এটা হচ্ছে একটা আনএথিক্যাল অ্যাক্টিভিটি, যেটাতে তুই রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি ইউজ করে মানুষের ক্ষতি করছিস। ঠিক আছে, আর কি, তুই ল্যাবে হয়তো অনেক বদমাশ মানুষরা আছে, কোনো একটা মানুষকে কিডন্যাপ করে নিয়ে গিয়ে ল্যাবে তার ওপর কী করছে, এক্সপেরিমেন্ট করে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি ইউজ করে দেখছে কীরকমভাবে হয়, কী হয়, মানুষটা কীভাবে রেসপন্ড করে, কীভাবে না করে, এইসব। ঠিক আছে, তারপরে ব্যাকটেরিয়ার মধ্যে তুই আরও টক্সিক জিন ঢুকিয়ে দিলি। ঠিক আছে, ব্যাকটেরিয়া তুই আরও টক্সিক জিন ঢুকিয়ে দিয়ে সেই ব্যাকটেরিয়াটাকে তুই এয়ারে ছেড়ে দিলি বা ওয়াটারে ছেড়ে দিলি, যেই এবার ওই ওয়াটারটা ওই এয়ারটা যায়, যেই মানুষ খাবে, যেই অ্যানিমাল খাবে সবাই মরে যাবে, সেটা ওই একই ব্যাপার, বায়ো ওয়েপন হিসাবে তুই ইউজ করলি। ঠিক আছে, বা তুই ন্যাচারালি ইনফেকশিয়াস কোনো জিন আছে, কোনো পোকামাকড় আছে, তার মধ্যে তুই আরও টক্সিক কিছু ঢুকিয়ে দিলি, বা তুই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিন ঢুকিয়ে দিলি, সে নিজেই খুব টক্সিক, তার মধ্যে তুই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিন ঢুকিয়ে দিলি, তার মানে ওই টক্সিক জিনিসটাকে আমি যদি অ্যান্টিবায়োটিক দিয়ে মারতে চাই, আমি আর মারতে পারবো না, সেটাও একটা আনএথিক্যাল অ্যাক্টিভিটি। ঠিক আছে, এগুলো হচ্ছে আনএথিক্যাল অ্যাক্টিভিটি, পড়ে নিবি, এটা কোনো ব্যাপার না। আচ্ছা, নেক্সট হচ্ছে এথিক্যাল ইস্যুজের প্রথম মানে এই যে পয়েন্টগুলো আছে, আমার যতদূর মনে হচ্ছে বায়ো এথিক্স অ্যান্ড বায়ো সেফটিটা সিলেবাসে নেই, আমি একবারটি চেক করে বলে দিচ্ছি। Definition and 2 examples of biopiracy, biopatent, ethical issues. Biopiracy, biopatent না, বায়োএথিক্স আর বায়োসেফটি এই পোর্শনটা নেই। ঠিক আছে, কেমিক্যাল সেফটি টেস্টিং, দেখ তাহলে এই পোর্শনটা নেই, আমি দেখিয়ে দিচ্ছি। এথিক্যাল ইস্যুসটা আছে, বায়ো এথিক্স অ্যান্ড বায়ো সেফটিটা নেই। ঠিক আছে, এই পোর্শনটা কাটা আছে।
আচ্ছা নেক্সট পেজে চলে যা। নেক্সট পেজ হচ্ছে 632। 632টা ওপর থেকে পুরোটা কাটা, নিচে বায়োপাইরেসিটা আছে। ওপর থেকে ওই যে থার্ড পয়েন্ট দেখছিস, ইন্ট্রোডাকশন অফ আনফেমিলিয়ার প্রোটিন সিনথেসিস, ওখান থেকে কাটা বায়োপাইরেসির মাথা অবধি। প্রোজ অ্যান্ড কনস অফ বায়োটেকনোলজি কাটা। বায়োপাইরেসিটা ডিটেলসে দরকার নেই, জাস্ট ডেফিনেশন দরকার। তো শুধু বায়োপাইরেসির ফার্স্ট প্যারাগ্রাফটা দরকার। বায়োপাইরেসি কি? পাইরেসি মানে কি? দেখবি অনেক নতুন বই কিনলে, নতুন যদি বই কিনিস, নতুন বইয়ের আমি তোদেরকে দেখিয়ে দিচ্ছি, প্রত্যেকটা বইয়ের সামনে লেখা আছে দেখবি। ইনফ্যাক্ট এই বইটা, তোদের বায়োলজি বইটাই যদি খুলিস, বায়োলজি বইয়ের প্রিফেস পেজটা খোল, একদম প্রথমে প্রিফেস পেজটা খোল, যেখানে বীরবালা রাস্তোগি কিছু কথা বলেছে। তো এই বায়োলজি প্রিফেস পেজটার আগের পেজে, যেখানে একটা হামিংবার্ডের ছবি আছে, আগের পেজে দেখ, অথর লিখেছে অল রাইটস রিজার্ভ, নো পার্ট অফ দিস বুক মে বি রিপ্রোডিউসড অর কপিড ইন এনি ফর্ম অর বাই এনি মিনস, রিপ্রোডিউসড অন এনি ডিস্ক, টেপ, পারফোরেটেড মিরর, ব্লা ব্লা ব্লা। এই জিনিসগুলো কেন লেখা থাকে? যাতে পাইরেসি না হয়। পাইরেসি মানে হচ্ছে, আমি যদি এখন বীরবালা রাস্তোগি বইটা থেকে এই জিনিসগুলোকে নিয়ে, কিছু কিছু জিনিস নিয়ে, বইটা থেকে কিছু কিছু ইনফরমেশন নিয়ে আমি আমার একটা নতুন বই লিখে ফেলি, ছাপিয়ে ফেলি, ঠিক আছে? সেটাকে আমি যদি এখন ফ্রিতে বেচতে থাকি, বুঝতে পারছিস? সেটাকে আমি যদি এখন ফ্রিতে বেচতে থাকি, তাহলে কি হবে? বীরবালা রাস্তোগিকে আমি তার মানে পাইরেসি করেছি আমি বীরবালা রাস্তোগি বইটাকে নিয়ে, মানে আমি অন্য কারো জিনিসটাকে ইউজ করে নিজের কোনো অ্যাডভান্টেজ আমি নিজে নিয়ে নিচ্ছি, নিজের ইন্টেনশনাল বাজে ইন্টেনশনের জন্য, সেটাকে পাইরেসি বলে। বায়োপাইরেসি, বায়ো মানে কি? লিভিং বিং, ঠিক আছে? তো কোনোতেই জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড ভাইরাস, ধরো আমেরিকা কোনো জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড ভাইরাস বা ব্যাকটেরিয়া বানিয়েছে, ওর মধ্যে ট্রান্সজিন ঢুকিয়েছে, রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি ইউজ করেছে, আর ওরা জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড ভাইরাস বা ব্যাকটেরিয়া কিছু বানিয়েছে, ঠিক আছে? আমরা এবার সেরকম এবার তারপর বানানোর পর ও পুরো সবাইকে মানে সব গোটা ওয়ার্ল্ড জানাজানি হয়ে গেছে যে এরকম একটা ভাইরাস আছে যেটা আমেরিকা বানিয়েছে। ইটস নট ফর আ ব্যাড পারপাস, ফর আ গুড পারপাস অনলি, বা ধর সব পুরো ওয়ার্ল্ড জানাজানি হয়ে গেছে। এবার গোটা ওয়ার্ল্ডের মধ্যে এটাও জানাজানি হয়ে গেছে, ধর যে ভাইরাসটার মধ্যে আছে কি, যদি সেটা জানাজানি হয়ে যায়, ইন্ডিয়াতে নিশ্চয়ই অনেক ভালো ভালো সায়েন্টিস্ট আছে, ধর ইন্ডিয়াতে সায়েন্টিস্টরা ওরকম একটা ভাইরাস বানিয়ে ফেললো। ভাইরাসটা শুধু বানায়নি, ভাইরাসটা দিয়ে এখানে লোকের ভালোর জন্য কিছু ইনফ্লুয়েন্সিয়াল বা কিছু এমন কাজ করতে শুরু করে দিল যেটা আমাদের লাভই হচ্ছে, প্রফিট হচ্ছে। তার মানে কি, মাথা থেকে বেরিয়েছিল আইডিয়াটা তো আমেরিকানসদেরই, আমরা তো সেই আইডিয়াটাকে চুরি করে নিলাম। আর চুরি তো শুধু করিনি, ওদেরকে আমরা রয়্যালটি দিইনি। এই রয়্যালটি না দিয়ে যদি চুরি করা হয়, দ্যাট ইজ পাইরেসি। রয়্যালটি মানে কি? আমি যে ওদের জিনিসটাকে ইউজ করছি নিজেরা বানিয়ে, আমাকে ওদেরকে টাকা দিতে হবে। বিকজ কিসের জন্য টাকা দিতে হবে? ওরা কিন্তু আমার জন্য ভাইরাসটা বানিয়ে দিল না, আমি কিন্তু ইন্ডিয়াতেই ল্যাবে বানিয়েছি। বাট আইডিয়াটা কার? কষ্ট করে আইডিয়াটা কে বের করেছে? ওদের মাথা থেকেই বেরিয়েছে। ওই আইডিয়াটার জন্য আমাকে ওদেরকে টাকা দিতে হবে, অ্যান্ড দ্যাট ইজ কল্ড রয়্যালটি, ঠিক আছে? তো বায়োপাইরেসি মানে ব্যাপারটা একই, জাস্ট ভাইরাস ব্যাকটেরিয়া ইজ ইনভলভড। Biopiracy is the use of bioresources such as genetically engineered virus, bacteria, plants, and animals by multinational companies and other organizations without proper authorization from concerned countries and people or without compensatory royalty payment to them. ঠিক আছে? নেক্সট দুটো প্যারাগ্রাফ দরকার নেই, কেটে দে। দ্য ইন্ডাস্ট্রিয়ালাইজড কান্ট্রিজ, ওই প্যারাগ্রাফটা কেটে দে। আর নেক্সট প্যারাগ্রাফটা দ্য ডেভেলপিং কান্ট্রিজ, ওই প্যারাগ্রাফটাও কেটে দে। নেক্সট পেজে চলে আয় 633-তে। 633-তে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস অ্যান্ড বায়োপেটেন্টিং। ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস হচ্ছে সেই রাইট যেটা যে ক্রিয়েট করছে সে পাবে, ঠিক আছে? আমেরিকানসরা ভাইরাসটা বানিয়েছে, তো আমেরিকানসরা কী পাবে? ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট, মানে এটা আমার প্রপার্টি, ঠিক আছে? তারা যদি প্রুভ করতে পারে যে এটা আমার ডিজাইন, আমার ক্রিয়েশন, এর আগে কেউ এরকম বানায়নি, তবে পাবে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট, ঠিক আছে? আগে কিন্তু ওই ভাইরাসটা হলে হবে না, কিন্তু ধর ওই ভাইরাসটা আমেরিকানসের আগে 1970-তে চায়নারা বানিয়েছিল, তাহলে কিন্তু আমেরিকানসরা পেটেন্ট পাবে না বা ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট পাবে না। ওদেরকে প্রুফ করতে হবে যে পেটেন্ট পাওয়ার জন্য, যে বায়ো পেটেন্টিং লেখা আছে না, পেটেন্ট পাওয়ার জন্য ওদেরকে প্রুফ করতে হবে যে এই যেটা আমরা বানিয়েছি সেটা নভেল,
নভেল। নভেল মানে হচ্ছে একদম নতুন। এর আগে কিন্তু এই করোনা ভাইরাস নভেল করোনা ভাইরাস শুনেছিস? যখন আমরা কাউকে ফোন করি তার আগে কি বলে, নভেল করোনা ভাইরাস বলে এরকম শুরু করে, শুনেছিস তো? নভেল করোনা ভাইরাস মানে নভেল নাম নয় ওর। নভেল কেন বলছে? বিকজ এরকম ভাইরাস আগে কোনো দিন দেখা যায়নি, এটা নিউ অফ ইটস, ওয়ান অফ ইটস কাইন্ড, ঠিক আছে, একদম নিউ, তো এই জন্য নভেল করোনা ভাইরাস। তো কোনো জিনিসের ওপর বায়ো পেটেন্ট পাওয়ার জন্য বা ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট পাওয়ার জন্য কী হতে হবে? নভেল হতে হবে, ঠিক আছে, নতুন ডিসকাভারি হতে হবে, নন অবভিয়াসনেস হতে হবে। বইতে লেখা আছে দেখ, নন অবভিয়াসনেস মানে কি? মানে এটা হচ্ছে খুব অবভিয়াস হলে হবে না, মানে এমন কিছু একটা বানিয়ে দিল আমেরিকা যেটা তুইও পারবি, বা সেটা তুইও বুঝতে পারছিস যে হ্যাঁ এটা থেকে এটা করলেই তো এটা হয়ে যাবে, এরকম হলে হবে না। নর্মাল মানুষের যদি মাথায় চলে আসে, দ্যাট ইজ নট, ওটা ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট পাবে না। নন অবভিয়াস হতে হবে। রিসোর্সগুলো কি হতে হবে? ডকুমেন্টে, মানে এমন কিছু জিনিস ইউজ করতে হবে যেটার ব্যাপারে সবাই জানে না, যেটা ডকুমেন্টেড নয়। ডকুমেন্টেড মানে যেটার ব্যাপারে সবাই জানে, যেটা ডকুমেন্টেড নয় সেই রিসোর্স ইউজ করে কোনো জিনিস বানাতে হবে। আর ইউটিলিটি ভালো হতে হবে, ইউটিলাইজ যেন ভালোভাবে, সেটা এমন কিছু একটা বানাতে হবে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট তবেই পাবে। এই যে করোনা ভাইরাস, এটা এখন যদি চাইনিজরা ল্যাবে বানিয়ে থাকে, এটাও কিন্তু নভেল, তাহলে কি এটা ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট পেয়ে যাবে, পেটেন্ট পেয়ে যাবে? না, এটা মানুষের ক্ষতি করলো। এমন কিছু বানাতে হবে যেটা মানুষ ইউটিলাইজ করতে পারবে, ঠিক আছে, তাহলে তবে পাবে সে বায়ো পেটেন্ট বা ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট। তারপরে কি আছে? কন্ট্রোভার্সিস ইন ইন্ডিয়া রিগার্ডিং পেটেন্ট দরকার নেই, পুরোটা কেটে দে। কন্ট্রোভার্সিস ইন ইন্ডিয়া রিগার্ডিং পেটেন্ট দরকার নেই, পরের পাতায় বায়োটেকনোলজিক্যাল রেগুলেশন দরকার নেই, ঠিক আছে। সো দ্যাটস ইট উইথ দ্য চ্যাপ্টারটা শেষ। নেক্সট আমি জেনেটিক্স শুরু করে দেবো, ওকে? ভালো করে চ্যাপ্টারটা পড়বি।